বিয়ের প্রথম রাতেই নিজের স্বামীর সাথে অন্য একটি মেয়ের ঘনিষ্ঠ ছবির দর্শন, সেটা বোধহয় কোনো মেয়েরই কাম্য নয়। ইনকোর্স পরীক্ষা শেষ করেই হলুদের অনুষ্ঠানে বসেছিল শ্যামা, আর তার পরের দিন বিয়ের আসরে। অথচ ভাগ্য কিনা তার কপালে অবহেলায় রেখেছিল। কিছু সময় পূর্বে সে জানল তার স্বামী নামক মানুষটির অন্যত্র সম্পর্ক ছিল। সেই মেয়ের জন্য প্রাণ যায় যায় অবস্থা। অথচ বাবা মায়ের জোরাজুরিতে বিয়ে করতে বাধ্য হয়েছে। এখন সে ডিভোর্সের বিষয়ে আলোচনা করতে বসেছে। প্রেমিকার সাথে ঘনিষ্ঠ ছবি দেখানোর পাশাপাশি কিভাবে এই পুতুলের সংসারটা সবার সামনে ভালো দেখাতে হবে, সেই নিয়েই চলছে তার আলোচনা। স্বাভাবিকভাবে শ্যামা একটা ঘোরের মধ্যে ডুবে গিয়েছিল। তার ঘোর ভাঙাতে হাতখানা স্পর্শ করল জাবির। নামের শেষ দিকে বীর শব্দটা শোনালে প্রকৃত অর্থে মানুষটাকে কাপুরুষই মনে হলো শ্যামার। ওর চোখে মুখে স্পষ্ট বিরক্তি। সেটা বুঝতে পেরে হাত সরিয়ে নিয়ে জাবির বলল, ও সরি। শুরুতে কিছু বলল না শ্যামা। ও আসলে বুঝতে পারছে না এই মুহূর্তে কেমন আচরণ করা উচিত। জাবির বোধহয় একটু অস্বস্তির মাঝেই পড়ল। কিছুটা দোটানা থাকলেও পুনরায় কথা বলতে কার্পণ্য করল না। শ্যামা, তুমি বুঝেছ আমি কি বলেছি? শান্ত কণ্ঠে শুধালো জাবির, যেন খুব সহজ একটা প্রশ্ন। শ্যামা পড়ল বিপাকে। এই মুহূর্তে তার কান্না করার কথা থাকলেও সে কাঁদছে না, এমনকি ভেতর থেকে তেমন কোনো অনুভূতিও আসছে না। শ্যামা আরই ওকে হাতখানা এবার স্পর্শ করেনি জাবির, না ছুঁয়ে বলেছে। শ্যামা পাশ ফিরে চাইল, দেখলো জাবির নামের ছেলেটাকে। এর পূর্বেও একবার দেখা হয়েছিল তাদের, কথা হয়েছিল সামান্য। সেটাকে গভীর কোনো পরিচয় হওয়া বলে না, তবু অল্প কথাতেই শ্যামার মনে হয়েছিল ছেলেটার হাসি সুন্দর, কথা বলার ধরনও সুন্দর। অথচ এখন অসম্ভব বিরক্ত লাগছে। ও শান্ত চিত্তে কয়েকবার দম নিল, তারপর বলল, এখন তুমি কি চাও জাবির? আমি সুন্দর একটা সংসারের অভিনয় করি? আসলে তেমনটা বলিনি। তবে কি বলেছ? ইউ নো হোয়াট? আমি ইনকোর্স পরীক্ষা দিয়ে এসে 2 মিনিট সময়ও পাইনি। হলুদের জন্য সেজেগুজে বসতে হয়েছিল, আর এখন কি না এসব বলছো? এই মুহূর্তে জাবিরের মুখশ্রী থমথমে দেখালো। শ্যামা সত্যি মহাবিরক্ত। এই সময়টায় বিয়ে করার কোনো ইচ্ছেই ছিল না তার। নেহাতেই বাবার মুখের দিকে চেয়ে পাত্রপক্ষের সামনে বসেছিল। ছেলেটা দেখতে ভালো, পরিবার ভালো, ভালো একটা জবও করে। এত সব ভালোর মাঝে খারাপ কিছু খুঁজে পাচ্ছিল না শ্যামা। যেহেতু অন্যত্র তার কোনো সম্পর্কও নেই, তাই বিয়েটা করতে বাধ্য হয়েছে। আর এখন কি না ছেলেটা অন্য সুর গাইছে। ও ভেতরে ভেতরে হতাশ হলো, তবে নিজেকে বোঝালো রাগ করলেই সমাধান হবে না। ও আরও চোখে চেয়ে দেখলো জাবিরের মুখ থমথমে। কতদিন চলবে এই সংসার সংসার খেলা? এবার যেন জাবিরের মুখশ্রীতে আলো এসে স্পর্শ করে গেল। ও চট করে বলল, 1.5-2 বছরের মধ্যে সব ম্যানেজ করে ফেলবো, প্রমিস করছি। এই পর্যায়ে শ্যামা আরও চোখে তাকালো। জাবির একটু আমতা আমতা করে বলল, না মানে তুমি বললে। ওকে আটকালো শ্যামা। গায়ে ভারী পোশাক, অসহ্য লাগছে, খোলা প্রয়োজন। শোনো, 1.5-2 বছর মানে কতদিন সেটা আইডিয়া আছে? 365 এর 2 গুণ করে দেখো। আমি অত সময় দিতে পারবো না। 1 বছরের মধ্যে ঝামেলা শেষ করবে। জাবির বুঝতে পারেনি শ্যামা এত সহজে সব মেনে নেবে। ও হাসি হাসি মুখে এগিয়ে গেল। থ্যাংক ইউ শ্যামা, আমি 1 বছরের মাঝে সব ঠিক করে নিব, প্রমিস করছি। ঠিক আছে, ওয়াশরুমটা কোন দিকে? এই পোশাকে অসহ্য লাগছে। হাসি হাসি মুখে ওয়াশরুম দেখিয়ে দিল জাবির। লাগেজ থেকে সালোয়ার কামিজ নিয়ে সেদিকে এগোলো শ্যামা। তারপর পুরো 10 মিনিট পর বেরিয়ে এলো। এরপর শাওয়ার নিয়ে এসেছে। ও যখন বের হলো তখন জাবির ফোনে ব্যস্ত। কথার ধরনে বোঝা যাচ্ছে ওটা প্রেমিকাই। শ্যামার আগ্রহ হলো না। ও বরং তোয়ালে দিয়ে ভালো মতন চুলগুলো মুছে নিচ্ছে। সেই সাথে ভেবে নিচ্ছে সামনের দিনগুলোর কথা। সামনে তার ফাইনাল পরীক্ষা, গ্রাজুয়েশনের পর। বাইরের দেশ থেকে মাস্টার শেষ করার বড় ইচ্ছে ছিল, অথচ বাবার জন্য বিয়েটা করতে হয়েছে। সেই সাথে মাটি চাপা দিতে হয়েছে স্বপ্নটাকেও। এখন যেহেতু সব কিছু বদলাতে চলেছে, তাই ও ভেবেই নিয়েছে পৃথিবী উল্টে গেলেও বাইরের দেশ থেকে গ্রাজুয়েশন শেষ করবে সে। প্রেমিকার সাথে কথা শেষ করে এসে জাবির একটু দোটানায় পড়ল। মানুষ তো দুজন, কিন্তু বিছানা যে একটা, কার্পেট একটা আছে, তবে নিচে কে ঘুমাবে? এই একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে ওর মুখশ্রীতে। সেটা যেন স্পষ্ট বুঝলো শ্যামা, তাই সরাসরি বলল, তুমি কি আমাকে নিচে শোয়ানোর প্ল্যান করছো? দৃষ্টি ফেরালো জাবির। কিছু বলার সুযোগ পেল না, তার আগেই বালিশখানা ছুড়ে দিল মেয়েটা। আমি খাটে ঘুমাবো, তুমি কোথায় ঘুমাবে এটা আমার জানা নেই। জাবির এবার বিরোধ করলো, আমি নিচে কেন ঘুমাবো? আচ্ছা একটা ডিল হোক। ডিলের কথা ভ্রু বাঁকিয়ে তাকালো শ্যামা। জাবির বেশ ভাব নিয়ে বলল, একদিন আমি খাটে ঘুমাবো আর একদিন তুমি, এভাবে ভাগ করে ঘুমাবো। ওকে? নো ওকে। কেন? সমস্যা কি? আমি নিচে ঘুমাবো না। এটা কেমন কথা শ্যামা? যেমনই হোক সেটা আমি জানি না। অ্যান্ড বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আমার প্রয়োজন নেই, বরং তোমাকে আমার প্রয়োজন। সো গুড নাইট। বলেই বিছানা গায়ে লিয়ে দিল শ্যামা।
আর জাবির বালিশ হাতে নিয়েই দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড বাদে পুনরায় শ্যামা বলল, লাইট অফ করে দাও। হাত বাড়ালে লাইটের সুইচ, অথচ একটুখানি কষ্ট করতে চাইছে না মেয়েটা। জাবির বুঝলো এই মেয়েটাকে যতটা ভালো সে মনে করেছে ঠিক ততটাও ভালো নয়। ও হতাশ হয়ে লাইটটা অফ করে দিল। এদিকে শ্যামা দু চোখ বন্ধ করে রাখলেও ঘুমাতে পারছে না। এই রাত নিয়ে বিশেষ কোনো ভাবনা ছিল না তার অন্তরে। তবু আজকের দিনটা না এলে বিয়ের প্রথম রাত্রে যে এমনভাবে কাটাতে হবে সেটি কখনো কি ভাবতে পারতো সে? জাবিরের সাথে শ্যামার দিনগুলো কাটছিল অনেকটা চুক্তির মতন। বাইরে তারা বেশ হাসি ঠাট্টা সম্পর্ক দেখালো, চার দেয়ালের আড়ালে দুজন দু আকাশ নিয়ে ব্যস্ত। শ্যামার পরীক্ষার দিনগুলো ঘনিয়ে আসছে, মাথায় রাজ্যের চিন্তা। এদিকে শাশুড়ি এসে প্রায় দিনই বলেন, দ্রুত একটা বাচ্চা নাও, নাতি নাতনি শখটা পূরণ করো তো। এই কথা শুনে নীরবে হাসে শ্যামা। মাঝে মাঝে ওর বলতে ইচ্ছে করে, মা আপনার ছেলেকে বলুন এ কথা, আমি তো একা একা বাচ্চা আনতে পারবো না। মনের কথা মনেই থেকে যায়। নীরবে কথাগুলো এড়িয়ে যায় শ্যামা। কিন্তু আজ ঘটনা ঘটেছে উল্টো। বাসায় মেহমান এসেছে, মেহমানরাও একই কথা বলে গেলেন, অথচ ওদের বিয়ের মাস দুয়েক পেরিয়েছে মাত্র। বিষয়টি নিয়ে শ্যামা বিরক্তই ছিল। কাবাডে কাপড়গুলো তুলে রাখতে গিয়ে অন্যমনস্ক হয়ে পড়েছিল। তখনই জাবিরের আগমন ঘটল। চেহারায় বেশ একটা উজ্জ্বলতা খেলা করছে। দারুণ একটা বিষয় ঘটেছে আজ। শ্যামার ধ্যান ফিরে, ও ফিরে তাকায়, কাপড়গুলো সব তুলে রেখে কাবাড বন্ধ করে দেয়। কি এমন ঘটল শুনি? নুজাত আজ দেশে ফিরেছে, ওর সাথে দেখা হলো। নুজাত অর্থাৎ জাবিরের প্রেমিকা। মেয়েটি সম্পর্কে অনেক কথা শুনেছি শ্যামা। দুজনের সম্পর্ক অনেক বছর ধরে। তবে সমস্যাটি হলো নুজাহাতের পরিবার ভালো না। এদিকে জাবিরের পরিবার বেশ সুশীল, সম্মানিত। কোনোভাবেই সম্পর্কটি মেনে নেবে না তারা। শ্যামাকে বিয়ে করার সিদ্ধান্তটা ছিল হুট করেই, এক অদ্ভুত চিন্তা থেকে। ডিভোর্স হলে স্বাভাবিকভাবেই জাবিরের একটা খুঁত তৈরি হবে। কোনো অবিবাহিত মেয়ে জাবিরকে তখন বিয়ে করতে চাইবে না। সেই সময়ই জাবির নুজহাতকে এনে দাঁড় করাবে। অবিবাহিত মেয়ে পেয়ে পরিবারের মানুষগুলোও নরম হবে। এইসব অদ্ভুত যুক্তি খেলার কথা শুনে শ্যামার বড় হাসি পেয়েছিল। সেই সাথে কিছুটা মন খারাপও হয়েছিল। বলতে ইচ্ছে করেছিল, জাবির তুমি ভয়ানক খারাপ, স্বার্থপর কাপুরুষ একটা। কিন্তু এ কথাটি বলা হয়নি। নরম হৃদয়ে শ্যামা শুধু গল্পগুলো শুনে গিয়েছিল। আর জাবির বলে গিয়েছিল অলসীনভাবে, কোনো দ্বিধা ছাড়াই। অদ্ভুত লাগে সব কিছু। নিজের জীবনটি নিয়ে শ্যামার অভিযোগ নেই, ও শুধু নিজের চেষ্টায় কিছু করে দেখাতে চায়। জাবির একাই বকবক করে নুজহাতের সাথে দেখা হওয়ার সমস্ত ঘটনা জানালো। একসাথে লাঞ্চ, হাত ধরে ঘোরা, এমনকি শেষবেলায় চুমু খাওয়া, সবটা বর্ণনা করে চলল। আর শ্যামা বরাবরের মতো নীরবে শুনল। সবটা বলার শেষে শ্যামা বলল, কদিন বাদে আমার পরীক্ষা শুরু হবে। সবগুলো পরীক্ষা বাবার বাসায় থেকে দিতে চাই। ম্যানেজ করার দায়িত্ব তোমার। জাবির একটু ভাবলো, তারপর বলল, কিন্তু শ্যামা এটা তো অনেক দিনের বিষয়। তো আমি তো তোমার বউ নই জাবির, যাকে তুমি মিস করবে। আর সেজন্য আমিও এতদিন অন্য কোথাও থাকতে পারবো না। জাবিরের মুখশ্রী গম্ভীর হলো। এই মেয়েটাকে সে বুঝতে পারে না, এক এক সময় এক এক রূপ ধারণ করে। পরের দিন সকালে নাস্তার টেবিলে কথাটা তুলল জাবির। বলল, মা শ্যামার তো পরীক্ষা শুরু হবে, এখানে থাকলে যাওয়া আসার সময়ও বেশি লাগবে। তাছাড়া বইপত্র, কমফোর্ট জোন সব তো ও বাড়িতেই। তাই বলছিলাম ও বরং ও বাসায় থেকে পরীক্ষাগুলো দিক। ভদ্রমহিলা ভ্রুকুঞ্চিত হলো। খাবার প্লেটে তুলে নিতে নিতে বললেন, মনে তো হচ্ছে সব ঠিক করে এসেছিস। আমার নিষেধ করাতে যাওয়া তো আটকাবে না? বিরোধ করল শ্যামা। ও নরম সুরে বলল, সেটা নয় মা, আপনি বলে আমি অবশ্যই এখানে থাকবো না। মা সেটা দরকার নেই, তুমি বরং পরীক্ষাটা দিয়েই আসো, আর তারপর আমার কথাটা পূরণের চেষ্টা করো। এই কথার দ্বারা ভদ্রমহিলা কী বোঝালেন সেটা বুঝেনি জাবির। তবে ও চুপই রইল, কথা বাড়ালো না। নাস্তা শেষ করে ঘরে আসতেই শ্যামা বলল, উবার কল করো, আমি এখনই বের হব। এখনই? হ্যাঁ। সমস্যা কোনো? সেটা না, তবে কিছু না। উবার কল করতে হবে না, আমি দিয়ে আসবো। বাপরে, এত দরদ দেখাতে হবে না, উবার কল করলেই হবে। আমি তো বাচ্চা নই। আজব তো, দরদ কোথায় দেখালাম? শ্যামা কিছু বলল না। আগে থেকে ব্যাগপত্র গোছানো ছিল। তবু আরও একবার সব কিছু চেক করে নিল। এদিকেও ওর পেছন পেছন ঘুরঘুর করছে জাবির। বিষয়টা শ্যামাকে বিরক্ত করছে। ও এবার টান হয়ে দাঁড়ালো। কি সমস্যা? এমন করো কেন? কোথায় সমস্যা? আমি তোমাকে দিয়ে আসবো, ভুলে গেলে? আমরা ভালো হাজব্যান্ড ওয়াইফ। শ্যামা হাসলো। ওর হাসি দেখে জাবির থমথমে সুরে বলল, হাসার মতন কিছু বলেছি? বলেছেই তো, আমরা ভালো হাজব্যান্ড ওয়াইফ। এটা তো অভিনয় জাবির, এখানে ভালো খারাপের প্রশ্ন আসে কিভাবে? এবার জাবির চুপ করে রইল। শ্যামা ব্যাগ হাতে তুলে বলল, ওবার কল করো। আমি দিয়ে এলে কী সমস্যা? সমস্যা আছে। এত ভালো সম্পর্ক হুট করে কিভাবে খারাপ দেখাবো সবার সামনে? তাই আগে থেকে একটু একটু সন্দেহ তৈরি করতে হবে।
এই কথার পর জাবির আর কিছু বলতে পারল না। শ্যামা নিজেই ওভার কল করে নিল। যাওয়ার পূর্বে শুধু বলে গেল, নাস্তার সময় মা শেষে ইঙ্গিত দিয়ে বুঝিয়েছে একটা বাচ্চার কথা। তিনি নাতির নাতনির মুখ দেখতে চান, যতটা দ্রুত সম্ভব। এটা সব সময় বলেন আমাকে। জাবিরের মাথায় আকাশ ভেঙে পড়ল যেন। ওর ভাষাটা সব হারিয়ে গিয়েছে। কি বলা উচিত সেটা বুঝতে না পেরে মনও হয়ে রইল। এদিকে শ্যামা বেরিয়ে গিয়েছে। আর কিছু বলতে ইচ্ছে করছে না তার। জাবিরের প্রতি মাঝে মাঝে ভয়ানক অভিমান হয়। ইচ্ছে করে চিৎকার করে বলতে, জাবির তুমি একটা অসহ্যকর। কিন্তু এরপর আর কিছু বলার মতন খুঁজে পায় না শ্যামা, শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া। অথচ স্বার্থপর পুরুষ মানুষ কখনই সেটা বোঝে না, বোঝার চেষ্টাও করে না, শুধু নিজের সুখের গল্পগুলো শোনায়। সে আমাদের দোতলা বাড়ি, শহরের শেষ মাথায়। অনেক বছর ধরে মাথা তুলে দাঁড়িয়ে আছে এই বাড়িটা। আশেপাশে প্রায় সবগুলো বাড়ি ওদের বাসা থেকে কয়েকতলা উঁচু। এ নিয়ে কখনোই ওর অভিযোগ নেই, কারণ বাড়িটা মায়ের শখের ছিল। বেশ কটা দিন পর বাড়িতে প্রবেশ ঘটল ওর। এখানে কেমন মা মা গন্ধ আছে। শ্যামা বুক ভরে সমীরণ টেনে নিতেই ভেতরের ঘর থেকে একটি কণ্ঠ ভেসে এলো। কে এলো রে? পরিচারিকা মেয়েটা বলল। শ্যামা আপামনি আসছে খালা। ভদ্রমহিলা এগিয়ে এলেন। শ্যামা নিজের ব্যাগখানা সোফার পাশে রেখে দিয়ে আরাম করে বসল। তারপর আদেশ দিয়ে বলল, এক গ্লাস শীতল শরবত আনতে। ভদ্রমহিলা ওর বরাবর হয়ে বসলেন। কিছুটা ভ্রুকুঞ্চিত করে বললেন, এত বড় ব্যাগ নিয়ে এসেছিস কেন? অনেকগুলো দিন থাকবো। কদিন আগেই তো থেকে গেলি। এখন আবার? পরীক্ষা শুরু হবে সেই জন্য এসেছি। ওখান থেকে যাতায়াতের সমস্যা। ও, তাহলে আর কি বলবো? শ্বশুরবাড়ি থেকে কিছু বলেনি? না, জাবির ম্যানেজ করে দিয়েছে। তোর বাবা তো বাসায় নেই, কাজের জন্য শহরের বাইরে গিয়েছে। আচ্ছা, আমি তাহলে ঘরে যাই, শরবতটা ওখানেই দিতে বলিও। এই কথা বলে প্রস্থান করলো শ্যামা। তার অস্থির লাগছে, ভেতরটা একটু বিশ্রাম চাইছে। এত সব চিন্তা তাকে উন্মাদ করে দেয়, ক্লান্ত লাগে খুব। এদিকে সোফায় বসে থাকা নারীটি বিড়বিড় করে বলে, অপয়া কোথাকার, বিয়ের পরও বাপের বাড়িতে এসে গিরে বসেছে। যদিও শ্যামা অনেকটা চলে এসেছিল, তবু কথাগুলো কানে এলো, তবে খুব একটা পাত্তা দিল না। পাত্তা দিয়েই বা কী হবে? এই নারীটির সাথে মুখ লাগাতে ইচ্ছে করে না যে। আসলে সৎমা শব্দটি বড় অদ্ভুত। যতই চেষ্টা করা হোক না কেন, কোনোভাবে সর্বোচ্চ আপন হওয়া যায় না। সময় যত যাচ্ছে শ্যামা তত ধৈর্যহারা হয়ে পড়ছে। ইদানিং জাবিরকে ওর ভীষণ অসহ্যকর লাগে। একটা মানুষের সাথে সারাক্ষণ থাকার পর দিন শেষে প্রাপ্তির খাতায় সম্পর্কটা শুধু ছেলে খেলা। এই খেলা খেলতে খেলতে শ্যামা বিরক্ত। বাবার বাড়ি থেকে পরীক্ষা শেষ করে এসে মনটা ভালোই ছিল। ও বাড়িটা সৎমায়ের ছায়া থাকলেও কোথাও একটা নিজের মায়ের ঘ্রাণ স্পর্শ অনুভব করা যায়। বাড়িটায় মা নেই, তবে কোথাও একটা মা আছে। সব কিছু ভালোই ছিল। পরীক্ষা শেষ করে আসার পর জাবিরের সাথে দুটো দিন দারুণ কেটেছিল। সেই দিন দুটো শ্যামার হৃদয়ে অন্যরকম অনুভূতি হয়ে ধরা দিয়েছিল। অথচ তারপরের দিনই কিনা নুজাত নামের মেয়েটির সাথে এক সপ্তাহের ট্যুরে গেল জাবির। বাসায় বলেছে অফিস ট্যুর, তবে শ্যামা তো জানে কোনো অফিস ট্যুর নয়, ওটা তাদের ব্যক্তিগত ট্যুর। সেদিন শ্যামার খুব রাগ হয়েছিল। ইচ্ছে করছিল জাবিরের গলা চেপে ধরতে। এই ছেলেটা এমন কেন? শ্যামা আজও বোঝে না। ভীষণ মন খারাপ নিয়েও আজ বসেছিল বারান্দায়। সেই সময় জাবিরের মায়ের গলাটা শোনা গেল। শ্যামা, শ্যামা, কোথায় তুমি? সারাদিন কী যে করো? বলতে বলতে কক্ষে প্রবেশ করেছেন তিনি। শ্যামার ধ্যান ফিরল। ও অলস ভঙ্গিতে উঠে আসতে ভদ্রমহিলা বললেন, সারাক্ষণ ঘরের এক কোণে বসে থাকলে চলবে? আমার ছেলে কটা দিনই তো হলো অফিস ট্যুরে গিয়েছে, এরই মধ্যে চেহারার এমন হাল করে বসে আছো? এত স্বামী পাগল কিন্তু ভালো না। কথাটা শেষ করে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। হাতে বড় একটা ব্যাগ, কোমরের ব্যথাটা বেড়েছে বিধায় সেখানে হাত রাখলেন। যাও তো, একটু দোকানে দিয়ে আসো। দোকানের ছেলেটাকে বারবার বলেছিলাম এসে যেন নিয়ে যায়, এলোই না। কাপড়গুলো সব নোংরা হয়ে আছে। আচ্ছা মা, শ্যামা ছোট করে জবাব দেয়। কাপড়ের ব্যাগটা বেশ ভারী, ও একটু টেনে নিয়ে খাটের পাশে রাখে। দেরি করো না, আর স্বামীর চিন্তা বাদ দিয়ে একটু সংসারেও মন দাও। পরীক্ষা তো শেষ, একটু ঘরের কাজে হাত লাগাও। শ্যামা নীরবে সম্মতি জানায়। ভদ্রমহিলা চলে যেতেই আরশির সামনে এসে দাঁড়ায়। তিনি মাত্র বলে গেলেন, ও নাকি স্বামী পাগল হয়েছে। এই কথাটি তো সত্য না। জাবির তো শ্যামার স্বামী নয়। না, স্বামী বটে, তবে কাগজে কলমে। বাস্তবতা তো ভিন্ন। শ্যামা তো সেটা জানে। মানে, তবে তবে কেন হৃদয়টা ধক করে ওঠে? নিজের উপর বিরক্ত হয়ও। কাল না পায়, তবে কাঁদে না। গিলে নেয় ভেতরে, ঠোঁট কামড়ে বলে, জাবির, তোমাকে ঘৃণা করি, ঘৃণা করি। একদম মনে করব না তোমায়, একদমই না। তখন বেশ রাত। শ্যামার চোখ লেগে এসেছিল। সারাদিন বেশ কাজ করেছে সে, নিজেকে ব্যস্ত রেখেছিল। ব্যস্ততা মানুষের হৃদয়কে শান্তি দেয়, আর কাউকে না দিলেও শ্যামাকে দেয়। মানসিক শান্তি মিলেছে তার, তাই চোখটা লেগেছিল। অমন সময় দরজাটা ধীরে ধীরে খোলা শব্দ হলো। ওর ঘুম পাতলা, মুহূর্তেই সজাগ হয়।
চোখ মেলে যায়, পুরো কক্ষে অন্ধকারের রাজত্ব। হৃদয় কাঁপে তার, কিছুই দেখছে না। মনে হচ্ছে অন্ধকার ওর গলা চেপে ধরবে। ভয়ে গলার কাজটা ঘেমে এসেছে। শ্যামা চিৎকার করতে যাবে, অমনি এক টুকরো আলো জ্বলে ওঠে। ভেসে ওঠে একটি মুখশ্রী। এই মুখশ্রী আজ সারা দিন ঘৃণা করেছে ও। হ্যাঁ, মুখশ্রীটা জাবিরের, সে অসহ্যকর ছেলেটার। চোখে মুখে আজ উপচে পড়া খুশি। ও ধীরে মোমবাতি সহ এগিয়ে আসে, একদম মুখের কাছে। শ্যামা ঘেমেছে বিধায় মোমের আলো বিন্দু বিন্দু জল চকচক করছে। প্রচণ্ড রাগ আক্রোশ থেকে মেয়েটি যখন আক্রমণ করতে যাবে, অমনি সুর ধরল জাবির। হ্যাপি বার্থডে শ্যামা, হ্যাপি বার্থডে। তুমি তো বেশ বড় হয়ে গেলে, পুরো 24 বছর পূর্ণ করে ফেললে। কথাগুলো শুনে থ হয়ে গেল শ্যামা। জাবিরকে অন্যরকম লাগছে। তার চোখে মুখে মেকি নেই। পুরোটাই সত্য। অর্থাৎ শ্যামার জন্মদিনে সে ভীষণ খুশি। কিন্তু কেন? কেন এই খুশি? শ্যামা নিজেই নিজের জন্মদিন মনে রাখেনি। সেখানে জাবির রেখেছে, শুধু রাখিনি, দারুণভাবে উইশও করেছে। শ্যামা যেন ঘোরের মধ্যে চলে গিয়েছে। প্রচণ্ড বিস্ময়ে তার দু ঠোঁটের মাঝে ঈশ্বর দূরত্ব তৈরি হয়েছে। এই শ্যামা, তাকাও, আরে এদিকে তাকাও। শ্যামা তাকালো। তবে জাবির যেদিকে তাকাতে বলেছে সেদিকে নয়, ও তাকিয়েছে জাবিরের মুখশ্রীর দিকে। জাবির হতাশ হয়, এগিয়ে আসে, হাতের সাহায্যে থুতনি স্পর্শ করে। দৃষ্টি ঘুরিয়ে আনে হাতের কাছে, ছোট্ট সুন্দর একটা কেক। শ্যামা কি বলবে বুঝে না। নিজের অনুভূতি ও খুব একটা ধরতে পারে না। তবে এইটুকু বুঝে তার ভালো লাগছে। ভালো লাগছে জাবিরেরই যত্নটুকু। জাবির বোধ হয় কিছু একটা বলে চলেছে, তবে শ্যামা শুনতে পায় না। ও ঘোরের মধ্যে থেকে কেকের উপর জ্বলতে থাকা মোমবাতিতে ফু দেয়। উচ্ছ্বাস ভেসে আসে জাবিরের কাছ থেকে। জাবির বলে চলেছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে ডিয়ার শ্যামা। এতগুলো শব্দের মাঝে শ্যামা শুধু ডিয়ার শব্দটি শুনেছে। ওর অন্তর লাফায়। ডিয়ার মানে তো প্রিয়। শ্যামা জাবিরের প্রিয়, এটাও সম্ভব? শ্যামা দ্বিধায় পড়ে, মাথার ওপর ঢেউ ভেঙে লুটপাট চালায়। এক টুকরো কেক মুখের সামনে এনে দেয় জাবির। শ্যামা কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর সে কেকটুকু মুখে তুলে নেয়। চোখ দুটো আনন্দের দল নাচতে শুরু করেছে। শ্যামা খুশি খুশি মনে বলে, তুমি ফিরবে জানাওনি কেন? সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। সারপ্রাইজ? জাবিরের মতন পাষাণ ছেলেটা শ্যামাকে সারপ্রাইজ দিতে এসেছে, অথচ শ্যামা কিনা আজ সারাদিন ছেলেটাকে ঘৃণা করেছে। না, ঠিক হয়নি, একদমই ঠিক হয়নি। শ্যামা নিজের মনকে শাসন করলো, দু একটা ধমকও দিল। তারপর যখন থ্যাংক ইউ বলবে, অমনি জাবির বলে উঠল, আমার তো আসলে কিছুই খেয়াল নেই। আমার বন্ধুরা তাদের বউ গার্লফ্রেন্ড নিয়ে ট্যুরে গিয়েছে, আমিও গিয়েছি। অমনি সকালবেলা নুজহাত বলল তোমার বার্থডের কথা। ও জোর করে পাঠালো সারপ্রাইজ দেওয়ার জন্য। মেয়েটা পুরো পাগল। তোমার প্রতি ওর অনেক কৃতজ্ঞতা, বুঝলে? না হলে এমন একটা ট্যুর থেকে পাঠায় কেউ? সে আমার কানে কিছু একটা এসে আঘাত করে গেল যেন। কেঁপে উঠল দেহ। নুজহাত পাঠিয়েছে? অর্থাৎ জাবির নিচ থেকে আসেনি? ওর গলাটা কেমন শুকিয়ে এলো। চোখে মুখে যে খুশিটা এসে স্পর্শ করেছিল তা পালিয়ে গেল। শুকনো ঢোক গিলতে জাবির বলল, তোমার বার্থডের জন্য 2 দিন আগে চলে আসতে হলো। জাবির এমনভাবে বলল যেন শ্যামা ওকে আসতে বলেছে, সেজন্য ওর ট্যুরের রোমান্টিক সময়টা মিস হয়েছে। যদিও শ্যামার ভেতরটা রাগে পড়তে লাগলো, তবুও মনও রইল। একটু আগে যা ভালো লাগছিল তা এখন অসহ্য লাগছে। চরম বিরক্তি নিয়ে মেয়েটি বলল, নুজহাতকে থ্যাংক ইউ জানিও। তুমি কি আর কিছু বলবে জাবির? শেষ কথায় বেশ অনেকটাই অবাক হলো জাবির। এত পথ জার্নি করে এসেছে সে শুধুমাত্র সারপ্রাইজ দেবে বলে, অথচ এই মেয়েটা কোনো পাত্তাই দিচ্ছে না। ও ঠোঁট কামড়ে তাকিয়ে রইল। শ্যামা স্বীয় ভঙ্গিতে কম্বল টেনে নিয়ে বলল, কোনো কাজ না থাকলে লাইটটা অফ করে দিও, আলোতে আমার ঘুম হয় না। পাষাণ পাষাণ পাষাণ। জাবির একটা অসহ্য রকম যন্ত্রণার নাম। শ্যামার ইচ্ছে করছে ছেলেটা সবগুলো চুল টেনে ধরতে, কলার চেপে বলতে, তুমি একটা ভয়ানক মানুষ, হৃদয়হীন অসহ্য এক ছেলে। তোমাকে আমি দেখতে চাই না, দেখতে চাই না আমি। কিন্তু বরাবরের মতনই কথাগুলো হৃদয়েই থেকে গেল। মুখ ফুটিয়ে আর বলা হলো না। শ্যামা আর তার কল্পনার কথাগুলো আড়ালেই রইল। জাবির নামের পাষাণটি তার কিছুই জানল না, বুঝল না, শুধু অবাক নয়নে চেয়ে রইল। বেশ কদিন ধরেই শ্যামার শরীর ভালো না। তবে ব্যাপারখানে কেউ খেয়াল করেনি, এমনকি জাবিরও না। করবে বা কেমন করে? তার মনে তো অন্য কেউ। শ্যামার সাথে যথেষ্ট দূরত্ব তার। আজ একটু বেশি খারাপ লাগছে। পেট গুলিয়ে বমি আসতে চাইছে। জাবির গিয়েছে অফিসে, শাশুড়ি আছেন, তবে ভদ্রমহিলা বেশ বিরক্ত ওর ওপরে। এর কারণ একটি সন্তান। তিনি বারবার করে বলে চলেছেন একটা বাচ্চা নাও, অথচ মেয়েটা পাত্তাই দিচ্ছে না। এদিকে বিয়ের পর প্রায় 7 মাস কেটে গিয়েছে। তিনি তো ইদানিং ভয়েই আছেন, কে জানে মেয়েটার কোনো সমস্যা আছে কিনা। এই সকল দুশ্চিন্তায় তার রাতের ঘুম হয় না। সময় অসময়ে কথা শুনতে হয় শ্যামাকেও, অথচ জাবিরকে কেউ কোনো প্রশ্ন করে না। কেউ বলে না বাচ্চা নেওয়ার কথা, যেন সবটা শ্যামার হাতে। অথচ বাচ্চার জন্য দুজনকে স্বাভাবিক সম্পর্কে থাকতে হয়, সেটি তো তাদের মাঝে নেই। তবে বাচ্চাটা আসবে কেমন করে? শ্যামা বিরক্ত। মাঝে মাঝে সব ছেড়ে দিতে ইচ্ছে করে হারিয়ে যেতে।
ঘরে বসে থাকতে ভালো লাগে না, সেই জন্য 2 মাস ধরে একটা চাকরি করছে। এই নিয়েও শাশুড়ি কম কথা শোনায় না। জাবেরকে এসব বলতে ইচ্ছে করে না, ও ছেলে পাষাণ, তাকে বললেও লাভ নেই। এসব ভাবতে ভাবতে শ্যামার পেটের ভেতরে আরও বেশি গুলিয়ে গেল। ও বিছানা থেকে নেমে সোজা বাথরুমে চলে গেল। বমি করলো সময় নেই। কাজেই ছিলেন শাশুড়ি, তিনি বুঝতে পেরে ছুটে এলেন। ততক্ষণে শ্যামা হাত মুখ ধুয়ে ফেলেছে, তাকে ক্লান্ত দেখাচ্ছে। শাশুড়ি যেন কিছুটা খুশি, তিনি চকচকে চোখে চাইলেন। বমি করতেছো, ডাক দিবে না? প্রথমে কথাটা না ধরতে পারলো শ্যামার ভেতরটা কেমন করে উঠল যেন। ও শাশুড়ির দিকে নরম চোখে চাইল। এবার বোধহয় একটা সুখবর আসবে। আসো আসো, বসো বিছানায়। যত্ন করে শ্যামাকে বসালেন তিনি। শ্যামা নত হয়ে রইল। ও বুঝতে পারল নালিটির ভেতরের চাওয়া। আসলে তারও দোষ নেই। সবাই নাতির নাতনির মুখ দেখতে চায়। শ্যামা কিছু সময় চোখ বন্ধ করে রইল। ততক্ষণে আরেক কাণ্ড হয়ে গেল। জাবেরের মা জাবেরকে কল করে বলে দিল সুখবর আছে। আর সুখবরটা নতুন সদস্য আসার। এই সুখবরের কথা শুনে জাবের আর অফিসে থাকতে পারেনি, সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। শ্যামা তখন কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। জাবের ঘরে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। সেই শব্দে চাইল শ্যামা। অসময়ে জাবেরকে দেখে ভ্রু কুঁচকে ফেলল। এসব কী শুনি শ্যামা, কী শোনো? পাল্টা প্রশ্ন শ্যামার। জাবেরের ললাটে চিন্তা, একই সাথে বিরক্তি। ও চোখ মুখ শক্ত রাখে। তুমি নাকি প্রেগনেন্ট? এসবের মানে কি? আমাদের মাঝে তো সেই সম্পর্কই নেই। তবে তোমার বয়ফ্রেন্ড আছে? তার সাথে? শ্যামা এবার কথা বলতে বাধ্য হলো। ওর ললাটের রগ জেগে উঠেছে। আর একটা কথা বলবে না জাবির? আমাকে তোমার বাজে মেয়ে মনে হয়, যে বিয়ের আগে কারো বিছানায় গিয়ে শুয়ে পড়বো? আজব কারবার। তোমার মা কি বলতে কি বলেছেন সেটা নিয়ে আমাকে প্রশ্ন করছো? জাবির, এবার খুব বাড়াবাড়ি হয়েছে। তুমি আমাকে অপমান করেছ। রাগে দুঃখে শ্যামার চোখ থেকে জল নেমে আসে। জাবির নিজেও নিজের ভুলটি বুঝতে পারে। তবে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। শ্যামা ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তাকে বের হতে দেখে জাবিরের মা ঘরে ছুটে আসেন। জাবির তখন হতভম্বের মতন দাঁড়িয়ে। ও আসলে মাথা ঠিক রাখতে পারেনি। এমনিতেই কঠিন এক জীবন পার করে চলেছে। সব এখনও অনিশ্চিত। এদিকে শ্যামার মা হওয়ার খবর শুনে চাপা ভয় জেগেছিল অন্তরে। তাই ওভাবে প্রশ্ন করে ফেলেছে। জাবিরের মা ছেলের বরাবর হলেন। একবার দরজার কাছে চেয়ে বলেন, শ্যামা বের হয়ে গেল কেন? কি হয়েছে? কোনো কথাই বলল না জাবির। তবে মায়ের ওপর কিঞ্চিত রাগ হলো। ছোট একটি বিষয়কে কিভাবে কি বানিয়ে ফেলল। পুরো রাস্তা কেঁদেছে শ্যামা। আসার সময় ভাড়া অবধি আনেনি, শুধু ফোনটা ছিল সাথে। ও সিএনজি নিয়ে সরাসরি বাবার বাড়ি চলে এসেছে। বাবা তখন বাসায় ঘরে বসে বিকেলে শেষ প্রহরের উষ্ণ এক কাপ চা পান করছিলেন। শ্যামাকে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। কোনো কথা না বলেই শ্যামা বলল, আমাকে কিছু টাকা দাও বাবা। হাত বাড়িয়ে রইল শ্যামা। ভদ্রলোক কয়েক সেকেন্ড চুপ থেকে শার্টের পকেট থেকে 500 টাকার নোট বের করে দিলেন। সেই টাকা হাতে ছুটে বেরিয়ে গেল শ্যামা। ততক্ষণে শ্যামার সৎমা ও চলে এসেছেন। মনে হলো শ্যামার গলা শুনলাম। হ্যাঁ, এসে টাকা নিয়ে চলে গেল। মানে? দাঁড়াও দেখি কি হয়েছে। শ্যামা ফিরল একটু বাদে, হাতে খুচরো 100 টাকা। সেটা বাবাকে ফিরিয়ে দিয়ে বলল, ভুলে পার্স রেখে চলে এসেছি। ভদ্রলোক কিছু বলার পূর্বে পাশ থেকে ওর সৎমা বললেন, আসবি, আগে তো জানালি না। প্ল্যান ছিল না, আমি একটু ঘরে যাই বলে হনহ নিয়ে চলে গেল শ্যামা। জাবির অনেকবার কল করেছে, তবে রিসিভ করেনি শ্যামা। ও শুধু কান্না পাচ্ছে জাবিরের মুখ থেকে শোনা কথাগুলোর জন্য। দীর্ঘ 7 মাসে একটু একটু করে ছেলেটার প্রতি অনুভূতি জন্মে গিয়েছে। সেটা শ্যামা অস্বীকার করতে পারে না, পারার কথাও না। তবুও চুপচাপ সব মেনে নিচ্ছে। কিন্তু এবার বেশি হয়ে গেল। এভাবে অপমান হওয়ার কথা শ্যামা স্বপ্নেও ভাবে না। ও রুমে এসে দরজা লক করে দিয়েছে। কিছু সময় কাঁদতে হবে, তবে যদি হৃদয়টা শান্ত হয়। এমনিতে শরীর ভালো না, তার উপরে রাতেও খাওয়া হয়নি। সব মিলিয়ে অসুস্থ শ্যামা আরও বেশি অসুস্থ হয়ে পড়ল। তবে কাউকে ডাকলো না, রাতের আধারে নিজের ঘরেই বসে রইল। স্মরণ করলো মা নামক মানুষটিকে। আর যদি মা থাকতো, তবে এভাবে তার বিয়েটা হতো না। সৎ মায়ের টিপ্পনিও শুনতে হতো না। মায়ের অভাব শ্যামা বুঝতে পারে, তবে আজ একটু বেশিই মনে হচ্ছে ব্যথাটা। এদিকে সমস্ত রাত কল করেছে জাবির, তবে রিসিভ করেনি শ্যামা। ভোর অবধি প্রায় 450 কল এসেছে, কিন্তু শ্যামার মন গলেনি। হয়তো আরও কল আসতো, তবে শ্যামার ফোন চার্জ হারিয়ে সুইচ হয়ে যায়। আর শ্যামারও চোখটা কিছুটা লেগে যায়। এরই মাঝে ওর সৎমা এসে দরজা নক করেন। শ্যামার শরীর ক্লান্ত ও ধীরে বলে, কি হয়েছে? দরজা খুলছিস না কেন? বললাম না একটু একা থাকবো। সাথে তো তোকে ডাকছি না। জাবির এসেছে। শ্যামা যেন ঠিক মতন শোনেনি। তাই শুধাই, কে এসেছে? জাবির বলল, তোকে ডেকে দিতে। কল নাকি রিসিভ করছিস না? শ্যামা সরাসরি মানা করতে চাইছিল, তবে কিছু একটা ভেবে বলল, ঘরে পাঠিয়ে দাও। আজব কারবার বলে চলে গেলেন তিনি। কিছু সময় পর কণ্ঠটা শোনা গেল। দরজার সামনে দাঁড়িয়ে জাবির। শ্যামা শুকিয়ে যাওয়া চোখের জল মোছার বৃথা চেষ্টা করলো। তারপর দরজা খুলে দিল। জাবিরকে বিধ্বস্ত দেখাচ্ছে। সমস্ত রাত যে ঘুমায়নি তার চেহারা ছাপ ফেলেছে।
কয়েক মুহূর্তের নীরবতা। তারপর মন ভেঙে জাবির বলল, শ্যামা আমি আসলে সরি। জবাবে শ্যামা বলল, আমার ডিভোর্স চাই জাবির। জবাবটা যে এমন হবে তা আশা করেনি জাবির। ও এক মুহূর্তের জন্য থমকে যায়। শ্যামা অন্য পাশে ঘুরে বলে, ডিভোর্সের ব্যবস্থা করো। জাবির কথা বলে না, কি বলবে বুঝতেও পারে না, মৌনও থাকে। শ্যামা ঘুরে তাকায়, জাবিরের মুখোমুখি হয়। দুজনের দৃষ্টি মিশে যায়। নরম সুরে শ্যামা পুনরায় বলে, এটাই সুযোগ আমাদের আলাদা হওয়ার, পরে আর সুযোগ হবে না। তুমি চিন্তা করো না, সব দোষ আমি নিব, তুমি শুধু সব ব্যবস্থা করো। বিষয়গুলো যত সহজভাবে ভেবে রেখেছিল এখন ততটাই কঠিন মনে হচ্ছে। এতদিন সে নিজে ডিভোর্স নিয়ে প্ল্যান করেছে, অথচ আজ শ্যামার মুখ থেকে কথাগুলো শুনে সব কেমন গুলিয়ে আসছে। ও অসহায় নয়নে চাইল, একইভাবে চাইল শ্যামাও। সুযোগটি আগেই হারিয়ে গিয়েছে, তাই দুজন দুজনের হৃদয় ভেদ করতে পারল না। শ্যামা আর বাড়ি ফিরে যায়নি। জাবির অনেকবার চেষ্টা করে মেয়েটিকে ফিরিয়ে নিতে পারেনি। একদিন তো জাবিরের মাও এসে হাজির হলেন। হাজারক মেয়েটা তার বাড়িতে এত মাস ধরেছিল, একটা মায়ে পড়ে গিয়েছিল। তবে পাশের মেয়েটা ফিরে তো যায়নি, বরং মুখের উপর বলেছে ডিভোর্স চায়। এ কথা শুনে ভদ্রমহিলা বের হয়ে যান বাসা থেকে। যাওয়ার আগে দুটো কথাও শুনিয়ে যান। তারপর থেকে শুরু হয় সৎ মায়ের টিপ্পনি, সব কথাবার্তা। তিনি হাই হাই করতে থাকেন। তার একটা ছোট মেয়ে আছে, হোস্টেলে থেকে পড়াশোনা করছে। যদি শোনে বড় মেয়ে ডিভোর্স নিয়েছে, তবে ছোট মেয়েটির জন্য ভালো পাত্র পাবেন না। এইসব কথা বলে বলে মুখের ফেনা তুলে ফেলেছেন তিনি। অন্যদিকে জাবির নিজের ভেতরে পরিবর্তন অনুভব করে। তার খুশি হওয়ার কথা, শ্যামা সব দোষ নিজের ঘাড়ে নিয়েছে, অথচ সে খুশি হতে পারছে না, অপরাধ বোধ হচ্ছে। আফসোস, এই অপরাধ বোধের কথা যদি আগে স্মরণ করত, তবে মেয়েটি তার সাথে জড়াতই না। নিজের কাজে নিজেই লজ্জিত জাবির। স্মরণ হয় সেই দিনটার কথা। মা যেদিন ছবি এনে দেখালেন, মিষ্টি একটা মেয়ে, এক দেখাতেই পছন্দ হবার কথা। একবার যখন দেখা হলো তখন বোঝা গেল ভারী চুপচাপ স্বভাবেরও। জাবির সে অলক্ষণে বিকেলবেলা পুতুলের সংসারটা তৈরি করলো, অথচ একবারও মাথায় আসেনি এরপরে কি হবে। অথচ সে রিস্ক নিয়েছিল। শ্যামা চাইলে সবটা সবাইকে জানিয়ে দিতে পারত। অন্য কি হলে নিশ্চিত এমন কিছুই করত, অথচ মেয়েটা এমন কিছুই করলো না। জাবিরের ভিতরটা ক্ষত তৈরি হয়, একটু একটু করে ছেয়ে যায় অনেকটা জায়গায়। শ্যামা এত বেশি ভালো যে জাবির আর নিতে পারে না। কল করে বলে দেখা করতে চায়। তারপরের দিন অফিস থেকে ফেরার পথে ক্যাফেতে দেখা করতে আসে তারা। শ্যামার চেহারা ভালো মতন দেখলে বোঝা যায় ভেতরে শোক নেই। সে বেশ ভালোই আছে, অথচ ভালো নেই জাবির। শ্যামার এই ভালো মানুষই রূপ ওকে পীড়া দেয়। কফি আসে, এক কাপ কফি তুলে নেয় শ্যামা। জাবির ঝিম ধরে বসে থাকে। তখনই শ্যামা বলে, কিছু ভাবছো? ধ্যান ভাঙে জাবিরের, তবে সে চমকায় না, স্বাভাবিকভাবেই দৃষ্টি ফেলে। মেয়েটা সুন্দর হয়েছে, অথচ তার নিজের চেহারা সুরত খারাপ হয়ে যাচ্ছে। কেমন একটা অস্বস্তি হয়। আচ্ছা, শ্যামা কি সেটা লক্ষ্য করে না? ওকে একটাবার জিজ্ঞাসা করতে পারে না এই হাল কেন, কি নিয়ে এত চিন্তা? যদি শ্যামা এ প্রশ্ন করে তবে জাবির তার খারাপ লাগা সবটুকুই বলে দেবে, ক্ষমা চাইবে। কিন্তু শ্যামা যে জিজ্ঞেস করছে না, এই না করাটা ওকে আরও পীড়া দিচ্ছে। ও থম ধরে থাকে। শ্যামা পুনরায় বলে, দেখা কেন করতে চাইলে? কয়েক সেকেন্ড সময় নেয় জাবির, শব্দগুলো সাজিয়ে। তারপর বলে, তুমি সব দোষ নিজের ঘাড়ে কেন নিলে? মৃদু হাসি দেখা যায় মেয়েটির অথরে। ও দৃষ্টি নামিয়ে রাখে, চেয়ে থাকে জাবির। আমি দোষ নিয়েছি, তাই তেমন কিছুই পরিবর্তন হচ্ছে না, প্রভাবও রাখছে না। তবে তুমি দোষ নিলে তোমাদের সংসারের পরিকল্পনা কঠিন হতো। সহজ একটা জবাব। জাবিরের ভেতর থেকে ভাষা হারায়, ছটফট হয় হৃদয়, রাগ হয় নিজের উপর। এ কোন ভুল করে বসেছে সে? এই মেয়েটার সাথে এত বড় অন্যায় করে ফেলল, এই ভালো মেয়েটার সাথে। জাবির বোধ হয় এই প্রথম শ্যামার দিকে চাইতে লজ্জা পাচ্ছে। কেমন করেই বা চাইবে? দিনের পর দিন মেয়েটা তার পুতুলের সংসার করে গিয়েছে, রয়েছে কিছু স্মৃতিও। তবে স্মৃতি ডিঙ্গিয়ে সে যে অনেকটা দুঃখ দিয়ে ফেলেছে। জাবির যদি জানতো শ্যামার হৃদয়ে কী চলে, মেয়েটা যে তাকে ভালোবাসতো, এমনকি বাসেও, তবে নিশ্চিত মাথা ঠুকে প্রাণ বিসর্জন দিত। তবে ভালো মেয়ে শ্যামা, নিজের অনুভূতি লুকিয়ে রাখি, বুঝতে দেয় না কোনো কিছুই, বরং খুশি মনে বলে, তুমি একটা ধন্যবাদ পাও। আমি? বিস্ময়ের সাথে শুধায় জাবির। শ্যামা দুপাশে মাথা কাত করে বলে, হ্যাঁ। দেখো, তুমি যদি ডিভোর্সের সুযোগ না করে দিতে, তবে আমি যে বিদেশে পড়ার স্বপ্ন দেখেছিলাম তা কখনোই পূরণ হতো না। জাবির ফ্যাল করে চেয়ে থাকে, অথচ অকপটে মিথ্যে হাসির আড়ালে কথাগুলো বলে যায় শ্যামা। পাষাণ পুরুষ জাবির সেই মিথ্যেটা ধরতেও পারে না। কাঁদতে কাঁদতে হিসকে উঠে গিয়েছে শ্যামার। কফি শপ থেকে বেরিয়ে এসে রিকশা নিয়েছে। নিজের আবেগ ধরে রাখতে পারেনি, তাই কেঁদে চলেছে। ওর কান্নার শব্দে বারবার পেছন ফিরে তাকাচ্ছেন রিকশাওয়ালা মামা। তিনি বুঝতে পারছেন না কিছুই। শ্যামা পাশ ফিরে কাঁদতে থাকে। জাবির কেন আজ দেখা করলো?
শ্যামা তো নিজেকে সামলে নিয়েছিল, একটু একটু করে গুছিয়ে নিয়েছিল সব কিছু। তবে কেন পুনরায় ভেঙে দিল জাবির? পাষাণ মানুষটার একটুও দয়া হলো না, একটুও না। শ্যামা যখন নিজের ঘরে যাচ্ছিল তখনই বাবা ডেকে উঠলেন। শ্যামা নত মস্তকে বাবার কক্ষে প্রবেশ করলো। ভদ্রলোক জীবনে যে কটা পাপ করেছেন তার মধ্যে অন্যতম ছিল দ্বিতীয় বিয়ে করা। দ্বিতীয় বিয়ের পর থেকে কন্যার সাথে তার দূরত্ব তৈরি হয়েছে। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বললেন, বসো পাশে। নীরবে বাবার পাশে এসে বসল শ্যামা। তিনি হাতের সাহায্যে কন্যার মাথায় স্পর্শ করলেন। এখনো কিছু শেষ হয়ে যায়নি। তুমি কি সত্যি জাবেরি থেকে ডিভোর্স চাও? এই পর্যায়ে কেঁদে ফেলল শ্যামা। সে তো চায় না মানুষটাকে ছাড়তে। তবে এই সম্পর্ক সম্ভব না। জোর করে কোনো সম্পর্ক হয় না। জাবেরের হৃদয়ে অন্য কেউ। সেটা জেনে সংসার করা সত্যিই অসম্ভব। ওর কান্নারত মুখশ্রী ভদ্রলোকের ভেতরটা নাড়িয়ে দেয়। তিনি আদরের হাতটা কন্যার মাথায় রেখেই বললেন, বিয়েটা দিয়ে তোমার সাথে আমি অন্যায় করেছি, পারলে ক্ষমা করো। কান্নার দরুন কথা বলতে পারছে না শ্যামা। ও তবু নিজেকে শান্ত করার চেষ্টা করলো। আমি একটু নিজেকে গুছিয়ে নিতে চাই বাবা, একটু ভালো থাকতে চাই। আমি বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাই। সব তৈরি, এখন শুধু সময়ের অপেক্ষা। ভদ্রলোক কিছু সময় থেমে রইলেন। মেয়ের সাথে এতটা দূরত্ব তৈরি হয়েছে যে মেয়ে যে বাইরের দেশে অ্যাপ্লাই করে বসে আছে সেই খবরও মাত্র জানলেন। বুকটা কেমন হু হু করে উঠল। ভদ্রলোক নীরবে সম্মতি দিলেন। শ্যামা বেরিয়ে এলো। নিজের কক্ষে যেতে যেতে জাবিরকে মেসেজ লিখল, জাবির, তোমাকে আমি মুক্ত করে দিলাম। দ্রুতই আমি দেশ ছাড়ব। ডিভোর্স লেটার পাঠিয়ে দিও, আমি সাইন করে দেব। তোমার আর নজাতের জন্য শুভকামনা রইল। জাবিরের সাথে দেখা করে ফেরার পথে খবরটি পায় শ্যামা। সব কিছু অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ও যেখানে কাজ করতো সেখান থেকে সাহায্য পেয়েছে। ওর পোস্টিং হচ্ছে ফরেনে, যার দরুন এত দ্রুত সব হলো। কাজ ও পড়াশোনা দুটোই করতে পারবে এখন। শ্যামার মেসেজটা দেখে জাবির থ হয়ে বসেছিল। আজকালও ভালো থাকতে পারে না। সারাক্ষণ কেমন কেমন লাগে। নিজের উপর রাগ হয়, তবে প্রকাশ করতে পারে না। ও যখন বসে বসে এসব ভাবছে তখনই মা কক্ষে প্রবেশ করলেন। জাবির নরম দৃষ্টিতে চাইল। ভদ্রমহিলা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, যা হবার হয়েছে। ও মেয়ে যে কালসাপ হবে কে জানতো। এর জন্যই বলে, সৎ মায়ের ঘরে মানুষ হওয়া মেয়ে মানুষ ভালো হয় না। বাবা, তুই আর ওসব ধরে বসে থাকিস না। আমরা নতুন মেয়ে দেখব, অথবা তুই নিজ থেকে খোঁজ করবি কি? শেষ বাক্যগুলো জাবিরের দীর্ঘ অপেক্ষার ফসল। অথচ ও কোনো রকম প্রতিক্রিয়া দিতে পারছে না। ও শুধুই মনে হচ্ছে শ্যামাকে নিজের জীবনের সাথে জড়ানো উচিত হয়নি। মেয়েটার সাথে ঝুঁকির বসে যে অন্যায় করেছে তার জন্য কোনোদিন কি ক্ষমা পাবে সে? সময় অপেক্ষা করে না, চলে যায় নিজ গতিতে। চোখের পলকে 2 সপ্তাহ পেরিয়ে গেল। এই 2 সপ্তাহ ভীষণ ব্যস্ততা গিয়েছে শ্যামার। সে তার অফিস থেকে নির্দিষ্ট পরিমাণ লোন নিয়ে পড়াশোনা করবে। সেটা প্রসেসিং শেষ করে তবেই বিদেশে পাড়ি দিতে চলেছে। যদিও বাবা টাকা দিতে চেয়েছিল, তবে শ্যামা নেয়নি। এর বড় একটি কারণ ওর সৎমা। এতগুলো টাকা নিলে তিনি আরও অশান্তি করবেন। শ্যামা চায়নি এই শেষ বেলায় আর কোনো অশান্তি হোক। তাই তো বাবাকেও সাথে আসতে মানা করেছি। সে একাই এসেছে এয়ারপোর্টে। আজ শ্যামা দেশ ছাড়বে প্রিয় মানুষগুলো, প্রিয় স্মৃতিগুলো। সব থেকে বেশি মনে পড়ছে মাকে। তার মমতা দিয়ে গড়া বাড়িটার কথাও স্মরণ হচ্ছে। শ্যামা যখন এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবে অমনি পেছন থেকে একটি কণ্ঠ শোনা যায়। কণ্ঠের মালিককে চিনতে অসুবিধা হয় না শ্যামার। ও শুকনো ঢোক গিলে ঘুরে তাকায়। ছাইরঙা একটি শার্ট পরে এসেছে জাবির। ছেলেটা দেখতে সুন্দর, স্টাইলিশ, চোখে লাগার মতন। শ্যামা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। শেষবার বলেই বোধহয় এতটা মনোযোগ দিয়ে দেখে। এদিকে জাবির ছুটে আসায় হাঁপিয়ে গিয়েছে। ও যখন শুনল আজ শ্যামা চলে যাবে তখনই অফিস থেকে ছুটে এসেছে। ভেবেছিল দেখাটাও হবে না। তবে ভাগ্য সহায় হলো। জাবির সামনে এসে দাঁড়াতেই সুন্দর একটা ঘ্রাণ নাকে এসে ধরা দিল। ছেলেটা অভিযোগ করে বলল, বাহ, চলে যাচ্ছ? একবার বললেও না। হেসে শ্যামা বলল, ভাবলাম চলে গিয়ে সারপ্রাইজ দিই। গোমরা মুখ করে রইল জাবির। শ্যামার হাত পা কিছুটা শীতল লাগছে। ও চায়নি শেষবেলা জাবিরের দর্শন হোক, তবে হয়েই গেল। একদিক থেকে অবশ্য ভালোই হয়েছে। এরপর তো আর দেখা হবে না তাদের। তোমার তো অফিস থাকার কথা, বলল শ্যামা অনেকটা যান্ত্রিকভাবে। জাবিরও বলল, সেখান থেকে এসেছি। কি দরকার ছিল বলো তো? শুধু শুধু কষ্ট করলে। এবার জাবির আর কথা বলে না, চুপ করে রয়। তার ভিতরটা প্রতিনিয়ত আন্দোলন করে। এই ভালো মেয়েটা দূরে সরে যাচ্ছে দূর দেশে। কথাটা মানতে কেমন কষ্ট হয়, অথচ এমন কিছু হওয়ার কথা ছিল না। ও দীর্ঘ নিঃশ্বাস ফেলে। সেই নিঃশ্বাসে চারপাশ ভারী হয়। জাবির, ডাকে শ্যামা। ছেলেটা ধ্যান ভাঙে। ও চট করে পকেট থেকে একটা বক্স বের করে দেয়। শ্যামা শুধায়, কি? একটা ঘড়ি। ও মা, এটা আনতে গেলে কেন? শেষবার আমি তোমার একটা ঘড়ি ভেঙে ফেলেছিলাম, মনে আছে? হ্যাঁ, শ্যামার মনে আছে। জাবির তার খুব পছন্দের একটা ঘড়ি ভেঙে ফেলেছিল ভুলক্রমে। সেটা নিয়ে শ্যামা রাগও দেখিয়েছিল, আর জাবির ঠোঁট কামড়ে হেসেছিল। মধুর একটা স্মৃতি। স্মরণ হতেই শ্যামার ভেতরটা শান্তিতে পরিপূর্ণ হয়। সেম মডেল পাইনি, তবে কাছাকাছি এনেছি।
অপরাধীর মতন করে বলে জাবির। এতে শামার অধরে মৃদু হাসি এসে ধরা দেয়। ও জাবিরের চোখ বরাবর তাকায়। থ্যাংক ইউ, এটা আমার খুব কাজে আসবে। তারপর আবারও নীরবতা, কেউ কথা বলে না। সময় যায় নিজ গতিতে। শামার ভেতরটা উসখুস করছে, কান্নার দল চোখে এসে আটকেছে। ও এবার তাগাদা দিয়ে বলে, সময় হয়ে যাচ্ছে, আমি যাই। ভালো থেকো জাবির, ভালো থেকো তুমি। জবাবে জাবির কিছুই বলে না, বলতে পারে না, চেয়ে থাকে সামনের দিকটায়। আর শ্যামা এগিয়ে যেতে থাকে নিজ গন্তব্যের দিকে। সেই সাথে বয়ে যায় অশ্রুর ধারা। ভেতরটা গুনগুন করে বলে, জাবির, তুমি এক অসহ্য ভালো লাগার। তোমাকে ঘৃণা করি আমি। আফসোস আফসোস আফসোস। বোকামি ঘৃণার মাঝেও পাষাণটাকে ভালোবেসেই গেল, অথচ প্রতিদান হিসেবে কিছুই জুটল না। জাবির শ্যামার জন্য আকাশ হতে চায়নি, তবে শ্যামা ভালোবেসে জাবিরের জন্য ঠিকই আকাশ হয়ে গেল, দিয়ে গেল ভালোবাসার প্রতিদান।